যুক্তরাষ্ট্র এবং তার অবৈধ সন্তান ইসরায়েল কার্যত প্র্যাকটিক্যালি তারা চোরাবালিতে আটকে গেছে। চোরাবালি শব্দটা আসলে বেশি সাহিত্যিক হয়ে যায়। বলা যায় মাইনকা চিপাতে আটকেছে। আমাদের খাঁটি বাংলা ভাষায় যদি আমি বলি, এটা একদম সত্য এবং প্র্যাকটিক্যালি বর্তমানে এই অবস্থার সম্মুখীন হয়েছে এই দুটি রাষ্ট্র। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আমরা বুটস অন দ্য গ্রাউন্ড অথবা ট্রুপস অন দ্য গ্রাউন্ড মানে স্থল পথে আমরা শেষ লড়াইটা লড়ব এবং শেষ লড়াইয়ের মাধ্যমেই চূড়ান্ত বিজয় আমরা হাতে নিয়ে ফিরব। যুক্তরাষ্ট্র এটি বলেছে। আজকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আমরা আসলে বুটস অন দ্য গ্রাউন্ড বা আমরা স্থল যুদ্ধে যেতে চাচ্ছি না, যাওয়ার প্রয়োজন নেই, খুব সহসাই আমরা বিজয় নিয়ে ফিরব বা এই যুদ্ধ বন্ধ হবে। এখন দেখুন, ট্রাম্প এবং তার যে প্রশাসনের একেকজনের একেক কথা শুনতে শুনতে আসলে আমরা নিজেরা এতটা বিভ্রান্ত, পৃথিবীর মানুষ মানে বিভ্রান্ত হয়ে আছে এবং তারা নিজেরাও সম্পূর্ণভাবে বিভ্রান্ত। কারণ হলো, দেখুন তারা বলছে যে, বিশেষ করে ট্রাম্প বলছে যে আমাদের বিজয় হয়ে গেছে। আপনি কয়েকটা বিষয় আপনাদের চোখে আপনারা দেখেছেন যে মানে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে ট্রাম্প প্রশাসনের যে স্টেটমেন্টগুলি গত ৪ সপ্তাহ ধরে আমরা শুনতে পাচ্ছিলাম, সেগুলির একটার সাথে আপনারা বলুন তো বাস্তবতার কোনো মিল আছে কিনা? ট্রাম্প বলেছে যে ৩ দিনের ভিতরে এসে তারা ইরানকে তছনছ করে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতাদেরকে মেরে ফেলে তারা রেজিম চেঞ্জ করবে। রেজিম চেঞ্জ হয়েছে? সেই দেশেরই গোয়েন্দা সংস্থা বলেছে যে রেজিম চেঞ্জ তো হয়ই নাই, বরং হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এটি মার্কিন গোয়েন্দা সংস্থা একদম স্পষ্ট করে তারা স্টেটমেন্ট দিয়েছে। এরপরে আসুন, তারা বলেছে যে আমরা হরমুজ প্রণালীকে দখল করব। করেছে দখল? হরমুজ প্রণালী এখনো পর্যন্ত কার্যত সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রিত এবং আপনারা শুনলে অবাক হবেন, ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর যত তেল সরবরাহ হয়, যাতায়াত করে পৃথিবী, তার মধ্যে 20 ভাগ এই হরমুজ প্রণালী দিয়ে। ছোট্ট একটা জায়গা যেটির আহ, মানে প্রস্থ হলো প্রায় 8 কিলোমিটার, দুঃখিত 39 কিলোমিটার। সেই 39 কিলোমিটার একটি দৈর্ঘ্য একটা প্রণালীর মধ্য দিয়ে হাজার হাজার আন্তর্জাতিক শিপ যাতায়াত করে, যেগুলি সম্পূর্ণভাবে ওই অঞ্চলটা সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রিত এই মুহূর্তে। এখন ইরান এই হরমুজ প্রণালীতে যতগুলি শিপ যাচ্ছে, জাহাজ যাচ্ছে, এগুলির প্রত্যেকটা থেকে $20 লাখ করে, মানে বাংলাদেশি টাকায় 20 কোটি টাকা, এক একটা শিপ থেকে 20 কোটি টাকা করে টোল নিচ্ছে, যেটা আগে কখনোই নিত না, এখন নিচ্ছে। যদিও এই পর্যন্ত শুধুমাত্র 6টা দেশকে তারা এভাবে টোলের মাধ্যমে ছাড় দিচ্ছে। এখন শুনতে পাচ্ছি স্পেনকেও একটা ছাড় দিতে পারে, ইনক্লুডিং বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চায়না, রাশিয়া, ইরাক, এখন নতুন করে স্পেন যুক্ত হচ্ছে। এই কয়েকটি দেশকে তারা ছাড় দিবে, 70 দেশকে এখানে কোন দিক দিয়ে ছাড় দিবে না। এই চূড়ান্ত স্টেটমেন্টের বিপরীতে ট্রাম্প বলেছে আমরা যে কোনো সময় সেই হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণ নিব এবং খার্গ আইল্যান্ড, যেটি হলো ইরানের অর্থনীতির একদম বলা যায় যে প্রধানতম ভিত্তি স্তম্ভ, সেটিকেও তারা দখল নেবে। এখন পর্যন্ত কোনো দখলের খবরও দেখি না আমরা। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রিত। গেল হরমুজ প্রণালীর এবং খার্গের অবস্থান। খার্গ এখনো পর্যন্ত কিছুটা বোম্বার্ডিং করা হয়েছিল, কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে এখনো ভালো রয়েছে। কারণ খার্গ যদি নষ্ট করা হয়, ধ্বংস করা হয়, তাহলে কিন্তু পৃথিবীর যে তেল সরবরাহ থেকে শুরু করে তেলের যে সংকট দেখা দেবে, এটির কিন্তু যুক্তরাষ্ট্র নিজেরাও রেহাই পাবে না। কারণ খার্গ আইল্যান্ড থেকে যে ইরানের ক্রুড অয়েল চতুর্দিকে সরবরাহ করা হয় এবং রপ্তানি করা হয়, এটির গ্রাহক কিন্তু সবাই, সবাই সারা পৃথিবীর, ইনক্লুডিং যুক্তরাষ্ট্র। সুতরাং এটি ধ্বংস করলে শুধুমাত্র যে ইরান ধ্বংস হবে ব্যাপারটা তা নয়। তেল কিন্তু আসলে নিজস্ব দেশের জন্য তেল নয়, শুধু তেল উৎপাদনকারী দেশগুলো কিন্তু সারা পৃথিবীর তেলকে নিয়ন্ত্রণ করে, সারা পৃথিবীর মধ্যে তেল বিতরণ করে। সুতরাং এগুলো শুধুমাত্র ওই দেশের তেল বা ওই অঞ্চলের তেল, মানুষের জন্য তেল উৎপাদন করার ব্যাপারটা ভাবলে ভুল হবে। এটি সারা পৃথিবীর সম্পদ। সুতরাং ওই স্থাপনা যদি ধ্বংস করা হয়, তাহলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটি কার নিয়ন্ত্রণে? ইরানের নিয়ন্ত্রণে। এখন আপনারা বলুন একে একে কোনটা এই পর্যন্ত যুক্তরাষ্ট্র বা তার অবৈধ সন্তান ইসরায়েল নিতে পেরেছে, আমাকে একটু বোঝাবেন। আকাশ ব্যবস্থা কোনো কিছু করতে পারে না। আকাশ ব্যবস্থা এই গতকালকেও F-18, মানে সবচেয়ে দামি দামি F-13, F-15, F-18,
যেগুলি স্টেলথ যুদ্ধবিমান, যেগুলি মানে হলো ইনভিজিবল, এগুলি আকাশ দিয়ে যদি যায় কোনো ধরনের ডিটেক্টর এদেরকে ডিটেক্ট করতে পারে না। অথচ এ পর্যন্ত এই ধরনের দাবির পরেও ৩টি এরকম ইনভিজিবল যুদ্ধ বিমানকে টাচ করেছে ইরানিয়ান বিভিন্ন ধরনের ড্রোন বলুন বা তাদের যেসব ডিভাইস রয়েছে। সুতরাং এগুলি তো তারা মোটামুটি আমি মনে করি যে পরাজয় লাভ করেছে যুক্তরাষ্ট্র। কারণ হলো এফ যে 35কে অলরেডি আঘাত করেছে, সে আঘাতের ফলে F-35 জরুরিভাবে অবতরণ করতে বাধ্য হয়েছে। F-18কে ধ্বংস করা হয়েছে। সুতরাং স্টেলথ এসব বিমান যে শুধুমাত্র মানে তারা যেভাবে আমাদেরকে বুঝিয়েছে যে কেউ ছুঁতে পারবে না, ব্যাপারটি সঠিক নয়। সুতরাং আকাশ ব্যবস্থা সচ্ছল রয়েছে এবং ইরান এখনো পর্যন্ত আকাশে তাদের আকাশটা তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তাহলে এটাও ভুল। স্থলে আপনার মনে রাখতে হবে, স্থল থেকে কেন ফিরে গেল? গত পরশুদিন না বললো 10,000 সৈন্য আসতেছে, এরপরে বললো না যে আমরা স্থলে ইরানকে আক্রমণ করব, ইরানকে ধ্বংস করব, সব কিছু ধ্বংস করেছি, এখন স্থলে এসে মোকাবেলা করব, এবং 3,000 সৈন্য পাঠাচ্ছে, অলরেডি 50,000 সৈন্য রয়েছে মধ্যপ্রাচ্যে। আজকে বলছে তারা স্থল যুদ্ধ করবে না, এমনিতেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে বলি, ইরান কিন্তু বিশাল দেশ, বাংলাদেশের মতো কমপক্ষে 20টা দেশের সমান। এই ইরানের 50 ভাগ হলো পাহাড়, আর ইরানের এই পাহাড়গুলি অনেক অনেক উঁচু এবং শক্ত, লোহার মতো শক্ত পাহাড়। এগুলিকে বিভিন্ন ভাবে প্রতিটি মানে তাদের নিজস্ব প্রয়োজনের যেখানে যেখানে তাদের নিরাপত্তার জন্য এবং প্রতিরোধের জন্য ঘাঁটি প্রয়োজন হয়, মানে প্রয়োজন, সেখানে তারা কিন্তু গুহা করেছে। সেই গুহাগুলি কিন্তু অনেক গভীর গুহা, এবং এগুলির ভিতরে এগুলি অনেকগুলি পাহাড়ের নিচেই কিন্তু মিসাইলসের যে কারখানা বলুন, মিসাইলসের যে রক্ষণাবেক্ষণ এবং মিসাইলসের সেখানে তাদের যে রিজার্ভ মিসাইলসের সেগুলি কিন্তু রাখা হয়েছে। যে কারণে এই পর্যন্ত যত মিসাইলস দেখুন, যতবারই বলা হয়েছে আমরা সব কিছু ধ্বংস করেছি, সেদিনই আরও দ্বিগুণ হারে ইরান আক্রমণ করে ইসরায়েলের উপরে, এবং আমেরিকার যেসব ঘাঁটি এই উপসাগরীয় দেশগুলিতে রয়েছে সেখানে আক্রমণ করে। কোত্থেকে আসে এসব মিসাইলস? এগুলি কিন্তু ইরানের নিজস্ব তৈরি। স্বল্প দামে ইরান মানে প্রতিদিন 500 থেকে 600 ড্রোন এবং মিসাইলস তৈরি করতে পারে। এগুলি সবই হলো এসব জায়গাতে রক্ষণাবেক্ষণ করা হয়, যেখানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ওইসব শক্ত পাহাড়ের ওইসব গুহাও খুঁজে বের করতে পারেনি, এবং এগুলিকে ধ্বংস করারও কোনো শক্তি পৃথিবীর আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। এখন আপনারা বলুন, ধ্বংস যে করেছে বলছে, এই ধরনের কথাগুলোর কোনো বাস্তবতা রয়েছে? 50 ভাগ পাহাড়ি এই অঞ্চলে বুটস অন দ্য গ্রাউন্ড, এরপরে ট্রুপস অন দ্য গ্রাউন্ড যদি আসে, কেউ কি ফিরে যাওয়ার কোনো সুযোগ রয়েছে? প্রত্যেকটা পাহাড়ের পাদদেশে এই ইরানিরা জন্মই হয়েছে এখানে। এরা তো জানে কিভাবে কোথায় শত্রুদেরকে ধরতে হবে, কোন রাস্তা দিয়ে শত্রুরা আসবে, কোন দিক দিয়ে শত্রুরা নামবে, এবং ইরানের জনগণ প্রায় 9 কোটি জনগণ, বিশাল দেশ কিন্তু জনগণ সংখ্যা খুবই কম। তবে 9 কোটি, 9,30,00,000, মানে 93 মিলিয়ন, তো 9,30,00,000 জনগণের দেশ। এবং ওই দেশে আপনারা জানেন না যে ইতিমধ্যে ওই দেশে যে সরকার বিরোধী একটা অবস্থান ছিল সেটিও অলরেডি নিউট্রালাইজ হয়ে গেছে, এবং প্রত্যেকটা নাগরিক এখন বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে, এবং তারা বলছে যে আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য এবং আমাদের দেশের স্বাধীনতার জন্য আমরা শত্রুপক্ষের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। যে কারণে ইয়াং ছেলেরা সহকারে, মেয়েরা সহকারে সবাই কিন্তু এখন বর্তমান সরকারকে সাপোর্ট দিচ্ছে এবং বলছে যে আমরা লড়াই করতে রাজি আছি। এবং আরেকটু কথা বলে রাখি আপনাদেরকে, খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো যে এই যে একটা সময় বলা হয়েছিল যে যে নিউক্লিয়ার বোমা মানে অ্যাটম বোমা তৈরি করবার যে প্রসেস ছিল, ইউরেনিয়াম ডেভেলপমেন্ট করার যে ফ্যাসিলিটি সেখানে ছিল, এগুলি কিন্তু আমরা শুনে আসছি যে কেউ কেউ বলছিল তৈরি হয়ে গেছে, কেউ কেউ বলছে না তৈরি হয়নি, কিন্তু পশ্চিমারা বলছে যে না, সেখানে সমৃদ্ধিকরণ চলছে, যে কোনো মুহূর্তে তৈরি হয়ে যেতে পারে। যে কারণে কিন্তু ট্রাম্প সব শর্ত দিচ্ছে যে তোমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, যাতে কোনোভাবে তোমরা অ্যাটম বোম না বানাতে পারো। এখন এই আলী মানে আপনার খামেনি, যিনি মারা গেলেন কয়েকদিন আগে, যুদ্ধের শুরুতেই যাকে মেরে ফেলা হয়েছে, আলী খামেনির একটা ছিল, ফতোয়া ছিল যে মারণাস্ত্র, মানুষকে মারবে এরকম কোনো অস্ত্র আমরা তৈরি করতে চাই না, এবং অ্যাটম বোমকে আমরা
সেজন্য যে ইসলাম যেটাকে অ্যালাউ করে না, এরকম কোনো জিনিস আমি তৈরি করতে চাই না। মানে যে কারণে তিনি এই সবকিছু সমৃদ্ধ হলেও চূড়ান্তভাবে অ্যাটম বোম তৈরি করার জন্য তিনি বারণ করেছেন। যে কারণে এটি হয়নি। এখন যেহেতু আ খামেনি নাই, তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। এখন সাধারণ মানুষ রাস্তায় নেমে মিছিল করছে বর্তমান সরকারকে যে আমরা আর ওই কোনো মানে আ আমরা আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে অ্যা এনপিটি, যেখানে আ বলা আছে যে আমরা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করব না এবং অ্যাটমিক বোমা আমরা তৈরি করব না। এই ধরনের একটা শর্ত সাপেক্ষে কিন্তু ওইভাবে সাইন করা আছে। ওইখান থেকে বের হয়ে আসার জন্য জনগণ এখন বর্তমান সরকারের উপরে চাপ দিচ্ছে। মোস্তফা খামেনিকে বলেছেন যে, "তুমি এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু করো। আমরা চাই আমরা অ্যাটমিক শক্তি সম্পন্ন দেশ হতে।" এখন সাধারণ মানুষ যেখানে আগে কথা বলতো না এই অ্যাটম বোম নিয়ে, নিউক্লিয়ার শব্দ নিয়ে কোনো ধরনের কথাবার্তা যেখানে চলতো না, এখন জাতীয় টেলিভিশনে পর্যন্ত সেখানে চলছে। সাধারণ মানুষ এখন দাবি করছে অবশ্যই এটি আমাদের তৈরি করতে হবে এবং এটি এই মুহূর্তে এ এটির প্রয়োজনীয়তা এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই কারণে সরকারকে চাপ দিচ্ছে সাধারণ জনগণ। চিন্তা করতে পারবে না কোথায় চলে যাচ্ছে মানুষের মানসিকতা। সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই, প্রিয় বন্ধুরা, আপনারা সবসময় দেখছেন আমাকে। আমি সবসময় সর্বশেষ এবং অ্যাকুরেট কথাগুলিকে সারা পৃথিবীর যারা ভালো, ভালো গবেষক রয়েছে তাদের কথাগুলো শুনে, শুনে আপনাদেরকে আপডেটস গুলো দিচ্ছি এবং ইরানের থেকে যারা কথা বলে তাদেরও কথা শুনে, শুনে আপডেটস গুলো আমি দিচ্ছি। আপনারা অবাক হবেন যে বর্তমানে সারা পৃথিবীতে শুধু মধ্যপ্রাচ্যের ২-১ টা আমাদের এই মুসলিম কান্ট্রি ছাড়া আর আ আর কোথাও তেমনভাবে যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের পক্ষে এই মুহূর্তে ইরানের বিপক্ষে কেউ কথা বলছে না। কেউ না। তাও উপসাগরীয় অঞ্চল মানে মধ্যপ্রাচ্যের আমাদের যে মুসলিম কয়েকটা দেশের কথা বলছি, এগুলি শুধুমাত্র বাদশাহী ওই শাসকরা ছাড়া আর কেউই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে এই মুহূর্তে নাই। কেউ নেই। ইভেন আপনারা অবাক হবেন, ভারতীয় মিডিয়া মিডিয়া কিন্তু সবসময় এই যুক্তরাষ্ট্রের পক্ষেই কিন্তু সবসময় কথা বলতো বা বলে আসছে সবসময়, রাইট? এবার ইরানের পক্ষে তারা বলতে বাধ্য হচ্ছে। খোদ ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু মুখে সম্পূর্ণ ট্যাপ লাগিয়ে এসে কোনো কথা, কোনো মন্তব্য করছে না। তারা তো ইসরায়েলের পক্ষে ছিল, তাও পক্ষপাতিত্ব করে কোনো ধরনের কথাবার্তা এখন বলছে। মিডিয়াও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ইরানের পক্ষে কথা বলছে। সুতরাং যে মানুষগুলি এখনো পর্যন্ত জাস্ট মিডল ইস্টের এবং আমাদেরও দেশে কেউ, কেউ আছে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে কথা বলছে, তাদেরকে বুঝতে হবে বাস্তবতা। শেষ করছি এটা বলেই যে ইরানের ৫,০০০ বছরের আদর্শিক যে কালচার ও ঐতিহ্য রয়েছে, কখনো কোনো সাম্রাজ্যবাদের শক্তি ইরানকে হারাতে পারেনি। ইরানে কিন্তু বহু ধরনের শাসকরা এসছিল, সাম্রাজ্যবাদ এসছিল। শেষ পর্যন্ত এখান থেকে কিন্তু পতন হয়ে পতন নিয়ে এরপরে ব্যাক করতে হয়েছে। সেই আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে কারা ছিল না? মঙ্গলরা এখানে এসে তো একদম পুরোপুরি পার্সিয়ান হয়ে গেছে। তারা নিজেরাই নিজেদেরকে কনভার্ট করে ফেলেছে। এরপরে কে আসে নাই বলেন? ব্রিটিশরা এসছিল, থাকতে পারেনি। এরপরে রোম সম্রাট এসছিল, রোমের সাম্রাজ্যরা এসছিল এখানে, তারাও থাকতে পারেনি। শেষ পর্যন্ত আপনার ইয়েরা এসছিল, আরবরা এসছিল। আরবরা শেষ পর্যন্ত এখানে অনেক ইতিহাস আছে, লম্বা ইতিহাস, আমি আর সেই ইতিহাসে না যাই। তবে শেষ পর্যন্ত এখন এই আমেরিকারও পতন আমরা দেখতে পাচ্ছি এবং আমেরিকার পতন হলে আমেরিকার শুধু এখান থেকে পতন, সারা পৃথিবীতে তাদের পতন হবে। এখন ইরান যে শর্ত দিচ্ছে সেটি হলো যে আমেরিকা এখান থেকে নয়, ইরান থেকে নয়, পুরো মধ্যপ্রাচ্য থেকে তাদের ঘাঁটিগুলিকে গুটিয়ে তারা ব্যাক করতে হবে। এই যদি শর্ত মেনে শেষ পর্যন্ত এই চলমান যুদ্ধ থামে বা শেষ হয়, তাহলে আমেরিকার পতন সারা পৃথিবী থেকে হয়তো একেবারে শুরু, মানে এই ইরান থেকেই শুরু হবে, যেটি খুব ভয়াবহ পতন হবে। আমার যেটি মনে হয়। ধন্যবাদ। অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন। আবারও কথা হবে। সালাম।